বঙ্গনারীর সুন্দর যে রিয়া শাড়ি, এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি। তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা। পুরো বিষয় এবং শুভেন্দু দাকে নিয়ে অনেক দিনই একটা জল্পনা চলছে। উনি বিভিন্ন এর মধ্যে মিটিং মিছিল করেছেন এবং অনেকেরই ধারণা উনি অলরেডি মন্ত্রিত্ব ত্যাগ করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই ধারণা করছেন যে উনি হয়তো অন্য কোনো দলে যেতে পারে। তো কি বলবেন এই পুরো বিষয়গুলোকে নিয়ে? আপনার কি মতামত, আপনার কি মনে হচ্ছে? দেখুন, একটা ফ্যামিলিতে মিসআন্ডারস্ট্যান্ডিং, যাকে আমরা বলি না ইত্তেফাকি হিন্দিতে, একটা ফ্যামিলিতে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। আপনাকে এটা দেখতে হবে যে বেঙ্গলের যে সিএম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, ও তো খালি সিএম নয়, উনি হয়েছেন আমাদের দিদি, পুরো বাঙালের দিদি। আর শুভেন্দু দাও আমাদের হয়েছে মেদিনীপুর, অনেক ফ্যান ফলোয়িং, অনেক বড় লোক। উনি হয়েছে ছোট ভাই, দিদির ছোট ভাই। তো দিদি আর ভাইয়ের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, ঠিক আছে? যেরকম আমাদের হয় ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে হয়, আমাদের ফ্যামিলিতে হয়। তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে। আমি এটাই বলবো, শুভেন্দু দা একটু রাগে ছিলেন, উনি আছেন, উনি থাকবেন পার্টিতে। হ্যাঁ, যেরকম আমি বলেছি মিসআন্ডারস্ট্যান্ডিং ওটা শেষ হয়ে যাবে। আর শুভেন্দু দা এত বড় লিডার, এত মাস ফলোয়িং লোকজনে, ও জীবনে এরকম কিছু কাজ করবে না যে নিজে যদি কিছু লজ্জা পায়, করবে না শুভেন্দু দা। আই এম শিওর অ্যাবাউট ইট। শুভেন্দু দা ইজ আ ভেরি বিগ ম্যান, উনি আছেন, উনি থাকবেন। তৌসিফ দাই যখন বললেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, অভিমান, রাগ, এই প্রসঙ্গ থেকে আমি যাচ্ছি যে শুধুমাত্র কিন্তু শুভেন্দুদার অভিমানের জায়গাটা নয়। আমরা লাগাতার কিছুদিন ধরে দেখছি যে না, অনেক বিধায়ক, অনেক মন্ত্রী যারা মুখ খুলছেন এবং অনেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন, অনেকে রিজাইন দিয়ে দিয়েছিলেন, তারপরে আবার উইথড্র করেছে, অনেক কিছু ঘটেছে। তো এই অভিমানের পর্বটা কিন্তু চলছে। তো আপনার কি মনে হয় যে এই দলের মধ্যে এই না বিধায়ক বলুন, মন্ত্রী বলুন, এরকম অভিমানের জায়গায় পৌঁছচ্ছে কেন? দেখুন, কি বলবেন? বিজেপি একটা শাসন আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, যে লবিতে ছিলেন সুষমা স্বরাজ, রাজনাথ সিংও ছিলেন, অরুণ জেটলি। আমরা জীবনে জাতীয় পার্টি দেখেছি না যে জাতপাত করে। আমরা একটাম বিজেপিকে দেখেছি যে অনেক বিজি ছিলেন ওনার হাইওয়ে তৈরি করতে, কি আমরা হাইওয়ে করব। আজকে যে হাইওয়ে আছে, এটা আমাকে বলার উচিত, আই হ্যাভ টু টেল দিস, যে আমাদের যে ভারতবর্ষে যে হাইওয়ে আছে, ও মোদি আর অমিত শাহের জন্যে নেই। অটল বিহারী বাজপেয়ী, আমাদের অনারেবল এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওটা ছিল বিজেপি, ভারতীয় জনতা দল পার্টি। এখন ভারতীয় জনতা দল পার্টি হয়ে গেছে জাতীয় পার্টি, রিলিজিয়ন পার্টি, ঠিক আছে? ওরা বলেছেন কি আমরা এই 2 সাল থেকে অনেককে ট্যাপ করেছি, অনেক টিএমসি মেম্বার আসবে, অনেক এমএলএ আসবে। কে এসেছে? 2-3টা এসেছে। মুকুলদাকে ওরা নিয়ে নিয়েছে। আমি মুকুলদার সঙ্গে কিন্তু রাগ নেই, আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, কিন্তু মুকুলদার সঙ্গে একটা কথা বিজেপি বললে, একটু আমি ডিটেল বলছি আপনাকে, কেন আপনি যে আমাকে প্রশ্ন করেছেন এটা ডিটেল করছি। এই বিজেপি ছিল, এই জাতীয় পার্টি ছিল যে জাতপাত করে। 2014-2013-তে বলেছিল ভাগ মুকুল ভাগ, এটা স্লোগান আপনাকে মনে আছে? হ্যাঁ, এই ভিউয়ার্সও জানে, আপনার যে ক্যাম্পেন কলেজ যত ভিউয়ার্স আছে ওদের সব জানে ভাগ মুকুল ভাগ। তো মুকুলকে ভাগ মুকুল ভাগ বলে তারপরে এই বিজেপি পার্টি, জাতীয় পার্টি একটা কনক্লুশন বা এদের একটা ডাইনামিক্স যে আমরা বলি কি বিজেপি পার্টি হয়ে গেছে ওয়াশিং মেশিন। যদি ওরা বলে ভাগ মুকুল চোর, মুকুলকে নিয়ে নিয়েছে, তাহলে মুকুলদাকে কি ওয়াশিং মেশিনে দিয়েছে? সার্ফ এক্সেল ঢেলে আর স্পিন করে দিয়েছে। তারপরে মুকুলদা অনেক ওয়াশ হলেন, তারপরে মুকুলদা চলে গেছেন স্পিনে, ড্রাই পরে মুকুলদাকে একটা ভালো রোপে দিয়ে দিচ্ছে। এখন মুকুলদা ফ্রেশ। তাহলে 2013, 2014, 2015 মুকুলদা চোর ছিলেন। আমি চোর বলছি না কিন্তু মুকুলদাকে, কেন এখন থেকে স্টিল নাও কোর্ট হ্যাজ নট কনভিক্টেড মুকুলদা অ্যাজ আ চোর or any TMC leader. Even Sultan Da ছিলেন, all accused কিন্তু, just like নরেন্দ্র মোদি accused ছিলেন 2002 রাইটে, অমিত শাহ accused ছিলেন তড়িপার, 2010 মার্ডার কেসে উনিও accused ছিলেন। সেম
মুকুলদা বা আমাদের যত টিএমসি লিডার, যে সিনিয়র লিডার, যে অ্যাকিউজ করেছেন, সুদীপ দাও জেল গেছেন কিন্তু উনি অ্যাকিউজ ছিলেন, নো ওয়ান ক্যান প্রুভ। আজকে সুদীপ দা বাইরে আছেন কেন? হি ওয়াজ জাস্ট অ্যাকিউজড। সেম বিজেপি যদি বলে অনেক মেম্বার আসছে, আমরা দেখছি, আমরা ওয়েট করব, আর কত ওয়াশিং মেশিনে আসবে। যদি এই পারে চোর আর এই পারে পণ্ডিত, তাহলে কি করে আমরা ডিসিশন নেব কি কে নামাজি, কে পণ্ডিত, কে ফাদার? যদি আপনি এটা বলবেন কি এই পারে, এই খাল পারে সব চোর আছে, কালীঘাটে সব চোর আছে, আর যেই সেন্ট্রাল এভিনিউ আমরা চলে যাব, আমরা নামাজি, আমরা পণ্ডিত, আমরা ফাদার পাদরি হয়ে যাব, সেটাকে মানুষ ডিসাইড করবে। কি আপনি মানুষকে বলেছেন এই চোর, তৃণমূল কংগ্রেসের চোর, তারপরে হঠাৎ করে এই সেম লোক আপনার কোলে বসে গেছে, আপনি বলছেন অনেক ভালো মানুষ, জেনারেল সেক্রেটারি পোস্ট দিয়েছেন আপনি, কোথার থেকে? ন্যাশনাল জেনারেল সেক্রেটারি আপনি দিয়ে, ওই চোরকে কিন্তু দিয়েছে। এখন মানুষরা ডিসাইড করবে কি আপনি বিজেপিকে কি করে ভোট দেবেন। আপনি তো চোরকে নিয়ে আসছেন নিজের পার্টিতে, যদি চোর আছে চোরকে ছেড়ে দেন চুরি করতে, চোরকে ছেড়ে দেন চুরি করতে, পারছে চোরকে আপনি লালবাজার পাঠান, চোরকে আপনি ইডি দেন, ইডি নিয়ে যাবে। আপনি চোরকে তো নিজে কোলেতে নিয়ে আসছেন, তাহলে ওটা মানুষ ডিসাইড করবে। আর যদি আপনি বলবেন অনেক লোক আসছে জয়েন করবে, হতেই পারে তো, হ্যাঁ সেটা যার যার হতেই হতে তো সংবিধান। এক্স্যাক্টলি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তাহলে দলের মধ্যে অভিমানটা কেন? মানে আমার কাছে কথা, তৃণমূল কংগ্রেস একটা বড় দল, এতদিন ধরে তাদের একটা রাজনৈতিক একটা দিয়ে একটা সরকার চালাচ্ছে, তো দলের মধ্যে এই অভিমানগুলোর জায়গায় এলো কেন? মানে এই দিদি, নোটবন্দি পরে ওদের কাছে অনেক টাকা, আরবিআইতে ফিসকাল ডেফিসিট আপনি বলুন বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক, আমি জানি না এত বড় হেডকোয়ার্টার করেছে বিজেপি কি করে। এই বিজেপি তো প্রথমে বিফোর কংগ্রেস গভর্নমেন্ট বিজেপি তো ছিল পাওয়ারে অটলদার সঙ্গে, টাকা ছিল না তো কিন্তু ওদের কাছে, ভালোই করে শাসন করেছে, ভালো করে চলে গেছে। তারপরে মনমোহন গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্ট কাছে এত টাকা দিল্লিতে 50,000 স্কোয়ার ফিট একটা হেডকোয়ার্টার করেছে, আর নিজেকে বলে বিশ্ব সব থেকে বড় একটা পলিটিক্যাল পার্টি। সত্যি, কিন্তু এদের কাছে এত টাকা, যদি আপনি একটা এমএলএ কে বলবেন আমি তোমাকে 20 কোটি টাকা দিয়ে দেব, আর এমএলএটা কি করবে? আর এইসব এমএলএ যে দিদি পকেটে ছিলে, দিদি ক্যাবিনেটে ছিলে, নন পারফর্মিং, এই বিকজ অফ দিস এমএলএ আমরা এত এমপি সিট হেরে গেছি, বিকজ অফ দিস এমএলএ। তো যদি এরা যাচ্ছে, আমাকে মনে হয় এটা ভালোই হচ্ছে, টিএমসি দলকে কিন্তু লাভ হবে। যদি এরা 15 কোটি 20 কোটি টাকা নিয়ে চলে যায়, ওদেরও ভালো, আমাদের স্টেটের জন্য ভালো, আর বিজেপির জন্য ভালো। কিন্তু টিএমসি দলের অনেক ক্ষতি হবে এই এমএলএদেরকে রাখে। অল আর ওয়েলকাম। আপনি যদি বলছেন কি অনেক দল চলে যাচ্ছে বিজেপিকে জয়েন করছে, এই আফটার লকডাউন আর বিফোর লকডাউনের কথা আপনাকে বলবো, টিএমসি ভবনে অনেক বিজেপি অফিস বন্ধ হয়ে গেছে, আর অনেক কর্মীরা টিএমসি ফিরত জয়েন করেছে, যেকে আমরা বলি ঘর ওয়াপসি। ওরা বলে লাভ জিহাদ, আমরা বলি ঘর ওয়াপসি। তো এটা তো হচ্ছেই, আপনি এটা বলতে পারবেন না অনেক বড় বড় লিডার এসে গেছে। এদের কথা, দিলীপ ঘোষের কাছে একটা লিডারশিপ নেই, এটা অনেক দুঃখর কথা। এত বড় বিশ্ব বড় থেকে একটা পার্টি, দিলীপ ঘোষ কাছে একটা লিডারশিপ নেই। কেউ অনেক একটা কিছু বলে সবকে নিয়ে আসবে, ওটা হবে না। যে যাচ্ছে গরিব মানুষ, 20 কোটি টাকা, 30 কোটি টাকা, 40 কোটি, 50, ওদের একটা হর্স ট্রেডিং ওরা নেচার হয়ে গেছে। সেম লাইক ফডনভিস, মহারাষ্ট্র এক্স সিএম, ওর কি ছিল লাভ বা কি রিকোয়ারমেন্ট ছিল কি রাতটা 2টার সময় উনি গভর্নর কাছে গেছেন আর বলেন আমি শপথ নেব এখন। वाई ही वॉज सो स्केर्ड? वो इतने डरे हुए क्यों थे? एक सीएम इतना डरा हुआ क्यों था? उनको मालूम था उनके हाथ से सरकार जा रही थी। রাত को 2 बजे गवर्नर के पास चले गए। এই পুরো পার্টি টাকা ছাড়া আর এদের কাছে কিছু নেই। এদের কাছে যদি আপনি 4টা টপিক যদি ডিলিট করে দেবেন, পাকিস্তান, হিন্দু মুসলিম,
বাবরি মসজিদ শেষ, এখন ওরা নিয়ে এসেছে সিএ এনআরসি, যে এই টপিক চলবে, কিন্তু এই টপিক শেষ হবে না, কিন্তু আমি বলছি আপনাকে এই টপিক ওরা পুরো চুইংগাম মতন নিয়ে যাবে 2024 থেকে। আর আমাদের যে নন মুসলিম ভাই আছে ওদেরকে বলবে দেখো এরকম এরকম একে মুসলমান করেছে। আপনি আমেরিকা থেকে হিন্দুকে ডাকছেন না কেন? আপনি যদি বললেন কি সিএ হচ্ছে আর সিএ পাকিস্তানে অনেক হিন্দু অনেক টর্চার, আপনি আমেরিকা যান। আমি আমেরিকাতে দেখে অনেক হিন্দু কষ্ট আছে, লুকিয়ে আছে, ড্রাইভিং করছে, একটা শেফ মতলব একটা ওয়েটার পাসপোর্ট নিয়ে নিচ্ছে গভর্নমেন্টটা, অনেক কষ্টতে আছে, ওদেরকে আপনি ডাকেন সিএ, আই এম উইথ সিএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর একটা কিন্তু ওদের পলিসি কি করে আমরা মানুষকে এঙ্গেজ রাখবো। ডেভেলপমেন্ট নেই তো আপনি কোথায় কথা করবেন কি এই আমার আজকে হাইওয়ে হয়েছে, একটা ব্রিজ করেছি। কাশি তো এখন সাফ নেই, এখনও কাশি গান্দা, পুরো কাশিটা ডার্টি। খালি একটা লেজার লাইট নিয়ে এত বড় একটা ফাংশন করে লাভ নেই। আপনাকে কাশি সাফ করতে হবে, গঙ্গাকে সাফ করতে হবে। কেউ ডুবকি মারতে পারছে না, আবার ওখানে পিছাপ সব করে দিচ্ছে মানুষরা। একটা পবিত্র জায়গা, খালি যেদিন মোদি যায় সেদিন সাফ থাকে, ওয়ান্স হি লিভ দ্য প্লেস সেম। তাহলে ওদের কাছে পলিসি নিয়ে ও পলিসি কথা করতে পারবে না। এই বাবরি মসজিদ, রাম মন্দির, সিএ, এনআরসি, পাকিস্তান, কাশ্মীর, মিলিটেন্ট, এদের এই টপিক কিছু কথা করতে পারবেই না। আপনি বলুন না, আমি চ্যালেঞ্জ করছি, একটা বেঙ্গল থেকে একটা ভালো স্পোক্স পার্সনকে তুলেন। আপনি তো নিউট্রাল বডি, আপনি তো বিজেপি কাছেও যাবেন, আপনার তো লাভ নেই, কিন্তু আপনি জার্নালিস্ট, আপনি বিজেপি কাছেও যাবেন, কংগ্রেস কাছে যাবেন, টিএমসি কাছেও আসছেন, সিপিএম এর কাছেও যাবেন, পাশেই আমাদের সিপিএম হেডকোয়ার্টার, ঠিক আছে। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি একটা বিজেপি স্পোক্স পার্সনকে বলুন আমার সঙ্গে বসতে, 4টা কোয়েশ্চেন আমি করব, 4টা কোয়েশ্চেন উনি করবেন। আপনি ডিসাইড করবেন ক্যাম্পেন কলিং, আর মানুষরা আর ক্যাম্পেন কলিং যে ভিউয়ারশিপ আছে ওরা ডিসাইড করবে লজিক কোথা কে করছে। Do they have any logic? Do they have any common sense? এই দিলীপ ঘোষ বিফোর পূজা, দুর্গা পুজো বলেছে কোভিড চলে গেছে, আমরা কোভিডটা পালিয়ে গেছে, এখান থেকে কোভিড নেই। আর যে সময় দেখে দুর্গা পূজা আমরা আরম্ভ করছি, দিদি বলেছেন কি সবকে আমরা 10,000 টাকা দেব, আবার বলছে কোভিড এসে গেছে। দিলীপ ঘোষের স্টেটমেন্ট ছিল কোভিড চলে গেছে, দিদি ভয় পাচ্ছে, আমাকে র্যালি করতে দিচ্ছে না, কোভিড শেষ। তারপরে আফটার 2 উইকস 3 উইকস তারপরে দিলীপ ঘোষ নিজেই বলছেন কোভিড আছে বাঙালি, অনেক কোভিড অবস্থা খারাপ। ওনারা কিছু বলবো না, যে লোক গাঞ্জা চরস যে কনজিউম করে তো ওদের আপনি স্টেটমেন্ট কিছু সিরিয়াস নিতে পারবেন না, দে আর নট সিরিয়াস পিপল। এই লোক বাইরে থেকে যে পলিসি আমরা তো বাঙালি, মুসলমান বলুন, মারওয়াড়ি বলুন, সিন্ধি বলুন, যে আপনি বলুন, আমরা তো বাঙালি। এই লোক আমাদের সেন্টিমেন্ট বুঝতে পারবে না। কিন্তু আমি মানুষকে বলছি, কলকাতা বাঙ্গাল ডিস্ট্রিক্টে আমরা বাঙালি চাই, আমরা হিন্দি ভাষা বা বাইরে থেকে হিন্দি ভাষা আমরা চাই না। যদি হিন্দি ভাষা আছে, হিন্দি ভাষী আছে, আপনি এখানকেই চুনেন। বাইরের পলিসি দিল্লি থেকে পলিসি করবে আমাদের জন্য, এটা আমরা চাই না, এটা হতে দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড আওয়ার সেন্টিমেন্ট। মুড়ি ভাত, ঘন্ট ভাত, পান্তা ভাতটা কি ওরা বুঝতে পারবে না। তসিফ দাই, বাইরে থেকে আসার কথাই যখন বললেন, বাইরের ভাষা, বাইরে থেকে হিন্দি ভাষা তো আমাদের বাংলাতেও আছে, অনেক মানুষ আছে যারা হিন্দি ভাষায় কথা বলে। এবং আমাদের বাংলা এমন একটা জায়গা যেখানে আমরা সমস্ত মানে রিলিজিয়াস সমস্ত ধরনের মানুষকে পাই। যেমন আমাদের এখানে গুজরাটিও আছে, বিহারিও আছে, আমাদের এখানে পাঞ্জাবিও আছে, মানে আমরা সবাইকে নিয়ে আমাদের বাংলাটা। তো এরকম বাইরে থেকেই যখন বললেন এই বহিরাগত, এই কথাটা নিয়ে কিন্তু অনেকদিনই চলছে, অনেক কিছু আর চলবে তো। এখানে আমি আমার একটা কথা, যে বহিরাগত আপনারা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বহিরাগত এসে চালাচ্ছে, বা আমরা দেখছি যে দিল্লি থেকে অনেকেই আসছে বিজেপিতে এবং তারা অ্যাজ আ অবজারভার হিসাবে তাদের বসানো হচ্ছে এবং তারা সেটাকে অনেকটাই কন্ট্রোল করছে এবং দেখছে। তো সেই জায়গায়, এবং সেখানে বলা হচ্ছে বহিরাগত, বাইরে থেকে আসছে। তো সেই জায়গায় দেখতে গেলে আপনাদের দলে যারা একদম ভোট কুশলী যাকে বলা হচ্ছে, প্রশান্ত কিশোর, উনিও তো বাইরে থেকেই এসছেন এবং ওনাকেও তো তাহলে আমরা বলতে পারি না, আপনার কথাটা অনেক সঠিক, কিন্তু প্রশান্ত কিশোর একটা কনসালটেন্সি।
আমরা টিএমসিতে প্রশান্ত কিশোরকে দেখি অ্যাজ আ কনসালটেন্সি, এজ আইপ্যাক কোম্পানি। জেপি নাড্ডা কোম্পানি আছে নাকি? না। कैलाश কোম্পানি আছে নাকি? না। কিন্তু প্রশান্ত কিশোর একটা কোম্পানি, আইপ্যাক। টিএমসি যোগ্য দিয়েছে, টিএমসি মার্জ হয়েছে আইপ্যাক সঙ্গে। প্রশান্ত কিশোর ইজ আ নেম, হি ইজ দ্য প্রোপ্রাইটার অফ দ্য কোম্পানি। এটাই প্রবলেম। কিন্তু প্রশান্ত কিশোর আমাদেরকে বলছে না কে বাঙালি, কে খ্রিস্টান, আর কে সিন্ধি, আর কে মারওয়াড়ি। ও তো বলছে না তো, সেগ্রিগেট করছে না তো। আপনারা সেগ্রিগেট কেন করছেন? আপনারা কেন বলছেন কি এই মহরম হচ্ছে, দুর্গাপূজা হচ্ছে? প্রশান্ত কিশোর তো বলছে না। একটা বাইরের লোক তো, আপনার কথা কিন্তু সঠিক, একদম পয়েন্টে কথা করেছেন আপনি। কিন্তু প্রশান্ত কিশোর তো বলছে না কি ঈদ কেন হচ্ছে, দিওয়ালি কেন হবে, দুর্গাপুজো কেন হচ্ছে এখানে। আর তারপরে একটা মিসকন্ডাক্ট, একটা পুরো ভিউয়ার্সকে, মানুষকে একটা পুরো মিসকন্ডাক্ট, উল্টো রাস্তা দেখে একটা বলছে কি দিদি দুর্গাপূজা করতে চাই না। আপনি বলুন তো, একটু সত্যি কথা বলুন, দুর্গাপূজা হয় না এখানে? আমাদের বাঙালির দুর্গাপূজার কি 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 অসুবিধা? বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সেটাই আমি বলছি, আপনি যদি আইপ্যাকে কথা করবেন, যদি আপনি প্রশান্ত কিশোরে কথা করবেন, আমার একটাই আছে, ওটা কনসালটেন্সি টিএমসি সঙ্গে মার্জ হয়েছে অ্যাজ আ পাথ ফাইন্ডার। যে কিছু একটা ফল্ট আছে, যে দিদিকে বলো, আপনি যদি দেখবেন দিদিকে বলো হয়েছে, সবুজ সাথী, এইসব যে পলিসি, এটা কিন্তু মানুষের জন্য। আর একটা পলিসি আপনি দিল্লি থেকে নিয়ে আসছেন, कैलाश, জেপি নাড্ডা, ওই যে আমাদের আইটি সেলের হেড আছে বিজেপি এ, মালিয়া, ঠিক আছে, এটা তো ডিস্ট্রয়ার। অমিত মালভিয়া তো ডিস্ট্রয়ার। এই জাতীয় পার্টি কাজ করছে তো। হিন্দু মুসলমান কি করে ভাগ হবে, যে ব্রিটিশ ছেড়ে দিয়েছে, আনসাকসেসফুল ছিল আমাদেরকে নিয়ে, এই বিজেপি পার্টি, বি ফর ব্রিটিশ, বি ফর বিজেপি পার্টি, এরা সাকসেসফুল। কিন্তু হিন্দু মুসলিমকে কিন্তু ভাগ করে দিয়েছে, একটা লেক টাউনে ভাগ করে দিয়েছে। এখন প্রবলেমটা কি আপনি জানেন? এখন বাঙালি আর মারওয়াড়ি ভাগ করে দিয়েছে। আই এম ভেরি অ্যাশেমড টু সে দিস। লেক টাউনে এত কাজ করেছে সুজিত বোস, এত কাজ করেছে। একটা মারওয়াড়ি স্টেটমেন্ট আপনাকে দিচ্ছি, মারওয়াড়ি তো আমাদের সঙ্গে থাকেন, একটা আমাদের বাঙালির পিলার এই পুরো কমিউনিটিতে। একটা কিন্তু আমার মারওয়াড়ি ভাই বলছে দ্যাট সুজিতদা অনেক কাজ করেছেন, অনেক 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 কাজ করেছেন আমাদের জন্য, কিন্তু আমরা চাই সুজিতদা বিজেপি জয়েন করেন। আপনি বলুন, এটা ব্রেন ওয়াশ। কি সুজিতদা তো মুসলমান নেই, সুজিতদা তো একটা আমাদের ভদ্র বাঙালি। কিন্তু ওয়াই, যদি সুজিতদা XYZ পার্টি বা ইন্ডিপেন্ডেন্ট এত কাজ করেছেন টিএমসি থেকে, ঠিক আছে, ওয়াই সুজিত বোস উইল কনভার্ট ইনটু টিএমসি, উনি কনভার্ট ইনটু বিজেপি, উনি কেন বিজেপি যাবেন? ওয়াই? এটাই হচ্ছে ব্রেন ওয়াশ, এটাই আমার প্রবলেম। আপনি পলিটিক্স করেন, আপনাকে কেউ কিছু বলছে না, आप पॉलिटिक्स करिए, आप रैली करिए, आप प्रोटेस्ट करिए, आप ये कम्युनिटी में भाग मत करिए। आपकी नज़र के सामने दिखेगा आप कम्युनिटी भाग कर रहे हैं। आपको दिवाली से प्रॉब्लम है मगर बंगाल में, कि हिंदी भाषी को इतना बड़ा दिवाली क्यों मिल रहा है बंगाल में, हम लोग के काली पूजा क्यों नहीं हुआ? दिल्ली, बॉम्बे और अन्य हिंदुस्तान के पार्ट में लोग जो बैठे हैं, उनको नहीं पता बंगाल में क्या हो रहा है। उनको पता ही नहीं दुर्गा पूजा सेलिब्रेशन किस किस्म से होता है, कितने बड़े पैमाने में होता है, कितने बड़े स्केल में होता है। किंतु ওরা জানে না। কেন জানে না? এই গদি মিডিয়া যে শোকেস করছে, दे आर बिलीविंग दैट ओनली। उनको वही यकीन हो रहा है, उनको ये यकीन हो रहा है कि मुहर्रम का प्रोसेशन को आगे बढ़ाने के लिए दुर्गा पूजा का जो विसर्जन है पीछा कर दिया गया। तो देखिए, ये पॉलिटिकल स्टेटमेंट नहीं, ये मेरे को खराब लग रहा है। আমি অনেক পূজা কমিটির সেক্রেটারি হয়েছি, আমি তো মুসলমান, কিন্তু আমি অনেক পূজা কমিটিতে সেক্রেটারি, মেম্বার, উইদাউট মেম্বারও আমি কাজ করি পুজো কমিটিতে, ঠিক আছে। আমি তো এসব দেখি না, আমি জানি না কি কথা কোথায় থেকে এসেছে এসব, কি মুহররম প্রসেশন যাবে আর বিসর্জন হবে না। দিদি কিন্তু হয়েছে, মানে আমাদের বিসর্জন, মানে দুর্গাপূজার বিসর্জনকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট পুজো,
ছোট্ট বিসর্জন আর বড় বিসর্জন এটা স্কেল ছিল, কিন্তু এটা স্কেল ছিল। এটা বলেছিলেন দিদি, এটা বলেছিলেন যে ছোট বিসর্জন আছে তোমরা করে নাও, সব করে নাও, ঠিক আছে, আর যে বড় বিসর্জন যে আছে তোমরা একদিন পরে করে দেবে। কেন? নট জাস্ট বিকজ অফ মহরম, খালি মহরম তো হতে পারে না। এই বিজেপি দে আর সিটিং, এরা একটা চান্স চায় कि কি করে আমরা ক্ল্যাশ করব, এই মহরম প্রসেশন, এই দুর্গা পূজা প্রসেশন কি করে ক্ল্যাশ হবে। এরা এটা স্কোপটা, এটাই স্কোপ कि আমরা কি করে এই ঝগড়া করব, রাইট ক্রিয়েট করব। কিন্তু দিদি এ করতে দেবে না ওদেরকে, এটা হবে না। দে উইল নট গেট আ সিঙ্গেল চান্স। আর আমাদের যে বাঙালি, আমাদের বাঙালি ইলিটারেট নেই দিদি, একদম আমাদের বাঙালি অনেক বড় দিল, বড় মাথা না, কিন্তু অনেক বড় দিল। ওরা জানে আমরা কোথায় থাকবো, কোথায় স্টপ হব, আর কোথায় আমরা লড়বো। কিন্তু দিস ইজ দ্য কালচার অফ বেঙ্গলি অ্যান্ড দিস ইজ দ্য লিটারেসি অফ বেঙ্গল। এই লিটারেসি নিয়ে আমরা 50 আফটার ইন্ডিপেন্ডেন্স কলকাতাকে আমরা সিটি অফ জয় কেন বলি, कि একটা হিন্দু আমাদের ঈদে আসছে আর একটা মুসলমান দুর্গা পূজা কমিটিতে আছে। দিস ইজ দ্য কালচার। এই কালচার কিন্তু ওদেরকে প্রবলেম হবে, কিন্তু ওরা বলবে कि আমরা মুসলমানকে দুর্গা পূজা কমিটিতে চাই না, ওরা বলবে। কিন্তু দিস ইজ হোয়াট বেঙ্গল উইল সাফার। যদি ওরা 40 জিতবে না, যদি ওরা 30 বা 25 সিটও নিয়ে আসবে, দিস ইজ হোয়াট বেঙ্গল ওই পার্টিকুলার স্কেল, ওই পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি ফেস করবে। যদি এরা ডিফারেন্ট কমিউনিটি বলবে আমরা এই 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 ফেস্টিভ্যালে আমরা ফেস্ট করব। জনতা পার্টিতেও কিন্তু প্রচুর মুসলিমরা আছে। কে 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 প্রচুর কে মুসলিম আছে? আপনি আপনার যারা, নাম বলুন। জয়েন করেছে, বিভিন্ন হ্যাঁ। জেলা থেকেও আছে, তারা কাজ করছে, তাদের মাইনরিটি মোর্চা কাজ করছে। সো সেখানে কিন্তু কোনো রকম, আপনি যেটা বারবার বলছেন যে হিন্দু মুসলিম ডিভাইডেশন, যেটা একটা রুল বিজেপি যেটাকে ফোকাস করছে, সেখানে কিন্তু অনেকেই কাজ করছে যারা মুসলিম কমিউনিটি থেকে বিলং করে। ঠিক আছে, মুসলিম কমিউনিটি থেকে বিলং কতজন? 15 জন, 15। বেঙ্গলের পপুলেশন আছে 9-20। ওখান থেকে একটা পলিটিক্যাল পার্টি বিজেপি, বিজেপি বলে আমরা বিশ্ব থেকে সব থেকে বড় পলিটিক্যাল পার্টি। বাঙ্গালে এসেছে 18 এমপি সিট আর 15 মুসলমান। বিহারে কত সিট দিয়েছে মুসলমানকে? কিন্তু আমি এরকম ওয়েসি কথা করব না, আমি ওয়েসির মতন কট্টার নেই। কিন্তু আই ডোন্ট বিলিভ ইন হিন্দু মুসলিম। আমরা বাঙালি, আমি একটাই কথা জানি, আমি বাঙালি। যদি আমরা বেঙ্গলি উইক, আমি ক্ষমা চাই, কিন্তু আমি বাঙালি। দাদা, মুসলিম ভোটে ভাগ নিতে চলেছে ওয়েসি আসলাম না, আই থিংক উনি আব্বাস, ওয়েসুদ্দিন, হ্যাঁ ওয়েসুদ্দিন আব্বাস। তো কি বলবেন, এটা কতটা বেগ দেবে তৃণমূলকে? ओवैसी जो बंगाल आएंगे वो कह रहे हैं कि मुसलमान के ऊपर बहुत टॉर्चर हुआ, मुसलमान बहुत गरीब है बंगाल में, मुसलमान ये। तो पहले तो आपने मुसलमान को बेइज्जत कर दिया पूरे बंगाल में, ओवैसी ने किया। जैसे अमित शाह आके कहते हैं पिछड़ा हुआ जगह है, लोगों को रहन सहन ठीक नहीं है, यहाँ लोग ठीक से नहीं रहते, खा नहीं पाते। तो मैं अपने बंगाल की जनता से पूछना चाहता हूँ एज अ पॉलिटिकल एनालिस्ट, আমি জিজ্ঞেস করতে চাই कि আমরা কি এরকম ইলিটারেট? আমাদের কিছু কিছু কালচার নেই? আমরা বাঙালি থাকছি না ভালো করে? কি মতলব অনেক অন্যায় বা কি হচ্ছেটা কি কলকাতা শহরে বা মেদিনীপুর বা বাঁকুড়া কি হচ্ছে ওখানে? তো এরকম যদি আপনি ব্লেম করবেন, এটা ইনসাল্ট নট টু দ্য মুসলিম পিপল অফ বেঙ্গল, to the Bengali people of Bengal. যদি ওবেসি, where was ওবেসি from last 5 years, 10 years? মুসলমান তো একটা নতুন কমিউনিটি নেই কে আজকেই পয়দা হয়েছে। হ্যাঁ, যদি মুসলমান এত ব্যাড টাইমে ছিলেন, তাহলে ওবেসি কোথায় ছিলেন? আমফানে ওবেসি কোথায় ছিলেন? নোটবন্দিতে ওবেসি কোথায় ছিলেন? এত তো হয়েছে, আমাদের ন্যাচারাল ক্যালামিটি কথা করছি, এত ডিজাস্টার হয়েছে। ওএসি এই ইলেকশন টাইমে এসে বলছে আমি আছি, আমি দেখব, লাগবে না ওনার, আমরা কিছু কাজ লাগবে না। হি ইজ নট ওয়েলকাম ইন বেঙ্গল, আর ওনার কিছু কাজ হবেও না। আমরা কট্টরপন্থী ইসলামোফোবিক নেই, কিন্তু আপনাকে বেঙ্গলের এটাই আমি কেন এমফেসাইজ করছি বারবার, আপনার ক্যাম্পেন কলিং ভিউয়ার্সকে বলবো, আমরা বাঙ্গাল ভিউয়ার্সকে বলবো, পুরো বেঙ্গলকে, কিন্তু বেঙ্গল
হিন্দু বা মুসলমান কট্টরপন্থী নেই। দিস ইজ দ্য কালচার অফ বেঙ্গল। তুমি হিন্দু, আমি মুসলমান, তুমি বাড়িতে থাকো, আমি বাড়িতে থাকবো, একসঙ্গে ফুটবল খেলি, একসঙ্গে মুড়ি খাবো। দিস ইজ মাই কালচার। আমরা মসজিদ নিয়ে বা মন্দির নিয়ে বা বিফ নিয়ে বা পোক নিয়ে লড়াই করব, আমরা এইসব তো সিরিয়াসলি, আমি 30 বছর আমার এজ, আমি জীবনে এসব দেখেছি না। আই হ্যাভ নেভার ফেসড অল দিস। টিএমসি থেকে প্রথমে ছিলেন সিপিএম, আমি সিপিএম দেখেছি, ঠিক আছে। হ্যাঁ, সিপিএম ইন্ডাস্ট্রি করেছে না, অনেক ডাল ছিল আমার স্টেট, অনেক ডাল, ঠিক আছে। দে ওয়ার নট সো মাচ ইন্টু ইন্ডাস্ट्री और কাজ, কিন্তু আমরা একটা পিসফুলে ছিলেন। देयर वाज नो प्रॉब्लम, हम लोगों को ऐसा कोई प्रॉब्लम नहीं था कि के मिनी स्कर्ट পরছে, কে পোক খাচ্ছে, কে বিফ খাচ্ছে। we never faced all this in Bengal. Why? Because again, Bengal যদি বাঁকুড়া সান্থালি কথা করেন, যদি দলিতের কথা করেন, যদি কেউ জাতের, no one was bothered. আমাদের কাছে এত টাইম নেই কি আমার পাশে আপনি শুয়ার খাচ্ছেন কি আপনার পাশে বসে আমি বিফ খাচ্ছি। যদি গরু বা গাইমা আপনার ভগবান, আপনাকে প্রণাম জানাই, উই উইল রেসপেক্ট, আপনার সামনে আমি খাবো না। কিন্তু আপনি এই বিজেপি বলবে তুমি এটা জিন্স পরবে না, এটা খাবে না, ওটা খাবে না, দিস ইজ দ্য প্রবলেম। আর এই ওবেসির প্রবলেম আছে সেম, আরএসএস আর এমআইএম ইজ সেম। কিন্তু মিমেরই মানে এক্স যে প্রধান মুখ ছিল, উনি তো তৃণমূলে জয়েন করলেন হ্যাঁ, কিছুদিন আগে। যে ওর নাম কি ছিল না, পাশা, যে পাশা ছিলেন, উনি তো ওই প্রেস কনফারেন্সে বলেছেন তো কি আমরা এখন এমআইএম কাজ হবে না এখানে, এমআইএম ইজ নট ওয়েলকাম। উনি ওএসি কে ক্যামেরাতে বলেছেন কি আপনাকে এখানে আসতে হবে না। কেন বলেছেন? আমরা বলেছি ওনাকে স্ক্রিপ্ট দিয়েছি, বা টিএমসি বলেছে ওনাকে স্ক্রিপ্ট দিতে না। উনি নিজে রিয়েলাইজ করেছেন দ্যাট ওএসি ইজ আ ফ্রড। ওএসি বিহার ইলেকশনে অনেক বড় গন্ডগোল করেছে, মুসলমান সঙ্গে উনি একটা ফ্রড করেছেন। মহাগঠবন্ধনে যত সিট মহাগঠবন্ধন হেরেছে মুসলমান বেল্টে, আপনি ওই ভোট স্ট্যাটিস্টিক দেখবেন, আপনার চোখটা খুলে যাবে কি ওর কাজটা কি। ওর বিজেপি বি টিম, ও জীবনে বলবে না। আচ্ছা, এত ছোট ছোট অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, আমাদের আমাদের উমর খালিদ, শেলা রশিদ, কানহাইয়া, হ্যাঁ, এত ছোট ছোট অ্যাক্টিভিস্ট, মানুষরা ভালো, অনেক রেসপেক্ট দেয়, ওরা অ্যারেস্ট হয়ে গেছে ছোট ছোট কথা নিয়ে। এই লোক এত বড় বড় কথা করেছে, পার্লামেন্টে কথা করেছে, অমিত শাহকে গালাগালি করেছে মাইকে, জীবনে অ্যারেস্ট হয় না এরা কেন? ওয়াই? বিকজ দে ওয়ান্ট টু মেক আ প্রোপাগ্যান্ডা, they want to make a hype, they want to make a communal feeling. See, this is the problem. আপনি আমাকে বললেন কি অনেক মুসলমান যোগ দিচ্ছে বিজেপিকে, হবে না। বিজেপি চাইছে না। বিজেপি বলেছে, দিলীপ ঘোষ বলেছেন এক স্টেজ প্রোগ্রামে, আপনি যদি রেকর্ড দেখবেন কি দিলীপ ঘোষ বলেছেন কি আপনারা আসুন বিজেপি জয়েন করুন। That and Son since 1849. Phone number 9875304822. উনি বলেছেন সব ঠিক থাকবে, আমরা সব এক সময় সব ঠিক থাকবে, পুরো বেঙ্গল ঠিক থাকবে আমাদের আন্ডার। কিন্তু উনি এটা বললেন না কি আমি মাইনরিটিকে জিজ্ঞেস করছি, প্রার্থনা করছি দ্যাট মাইনরিটি আপনি আসুন আমাদের কাছে জয়েন করুন, আমরা মাইনরিটি সেল করুন না। বিকজ নট অনলি মুসলিম, মাইনরিটি ডাজেন্ট মিন মুসলিম, মাইনরিটি মিনস জৈন, শিখ, মুসলিম, খ্রিস্টানিটি, সব অনেক রিলিজন আছে মাইনরিটিতে। বিজেপি গভর্নমেন্ট is and only bothered about 70% of the population. উনি জানেন কি এই 70 পপুলেশনকে আমি ঝুট বলবো, আমাদের কাছে গদি মিডিয়া আছে, আমি নাম নেব না কে মিডিয়া, আমাদের কাছে গদি মিডিয়া আছে, আমাদের কাছে টাকা আছে, ঠিক আছে, আমাদের কাছে আছে ব্লাইন্ড সাপোর্টার, যেকে আমরা বলি অন্ধভক্ত। আমাদের কাছে এই 3-4টা লোক আছে, আমরা এই 70% ভোট নিয়ে জিতবো। আর যদি আমি মুসলমানকে যদি নিয়ে নেব, তাহলে আমি তো কংগ্রেস সেম, তাই লাভ কি? এই প্রপাগান্ডা, হিন্দু মুসলমান প্রপাগান্ডা গিয়ে লাভ কি হবে? আপনি দেখুন ফার্মার্স রাস্তাতে বসে আছে, ঠিক আছে, ফার্মার্স ডাজন্ট বিলং টু কংগ্রেস,
টিএমসি, সিপিএম, নট এনি নিউট্রাল বডি, একদম হ্যাঁ, ওদের ডিমান্ডটা কি? কালা কানুন। আপনি এই তিনটা যে কানুন ছিল ওটা আপনি রিমুভ করে দেন, আমরা নিজে কাজ করছি, আমাদের কাছে কিছু প্রবলেম নেই, আমাদের যে রেট আছে ওই রেটে আমরা যত আমার জিনিস আছে আমরা বেচবো, ঠিক আছে, হয়ে গেছে। এখন যদি আপনি দেখছেন এই দিল্লিতে in such a severe condition of cold and everything, farmers are hungry, सब भूखे बैठे हैं रास्ते में, ठीक है। आप नरेंद्र मोदी को देखिए, वो काशी में जाके ऐसे ऐसे तबला बजा रहे हैं, ये वीडियो देखिए आप, मैं आपको एक्शन करके बता रहा हूँ। वो गाना गा रहे हैं, तबला बजा रहे हैं, वो लाइट एंड साउंड देख रहे हैं, काशी में सब कुछ हो रहा है। सो ही इज़ नॉट द प्राइम मिनिस्टर ऑफ इंडिया, ही इज़ अ 70% प्राइम मिनिस्टर, एंड when I'm telling you, he will be happy to hear this। ये सुन के वो खुश होंगे क्योंकि इनको यही चाहिए। इनको मुसलमान माइनॉरिटी किसी से मतलब नहीं है, इनको किसी से मतलब नहीं है। ये वही प्रधानमंत्री हमारे जिन्होंने लॉकडाउन के समय छठ पूजा तक सबको बधाई दिया था, मगर बकरीद का बधाई नहीं दिया था। और इनको पता है कि बकरीद है, मगर ये नहीं देंगे क्योंकि ये कॉर्पोरेट चला रहे हैं, ये पॉलिटिक्स नहीं कर रहे हैं, ये कॉर्पोरेट चला रहे हैं। इनको मालूम है ये इनका क्लाइंट है, इन क्लाइंट को कैसे खुश करना है। तो ये परसों इन्होंने क्या किया, परसों ये चले गए शंकर जी के मंदिर, वहाँ जाके दूध चढ़ा रहे थे और वहाँ पर किसान भूखे बैठे हुए। इनका डेलीगेशन जाके कुछ नहीं कर पाया, कुछ नहीं कर पाया। ये किसान भूखे बैठे हुए थे, उल्टा पुलिस को खाना खिला रहे थे और बीजेपी वालों को भी खाना खिला रहे थे, क्योंकि वो भी भूखे थे, ये भी भूखे थे। मगर हमारे जो प्रधानमंत्री वो बिजी थे पूजा करने में। अभी कौन सा पूजा, अभी कौन सा पूजा चल रहा है? छठ पूजा खत्म हो गया, अभी लक्ष्मी पूजा नहीं है, अभी कौन सा पूजा? अगर कोई मौलाना आके मेरे को बोलेगा उसके एरिया में, उसके मोहल्ले में अगर कोई आदमी मर रहा है और वो बोलेगा 5 वक्त का नमाज कंप्लीट हो गया, मगर वो एक्स्ट्रा नमाज पढ़ना चाहेगा, तो मैं बोलूँगा क्या कर रहे हो, अभी ज़रूरत नहीं है। अल्लाह को पता है कि अभी इंसान की ज़रूरत है, इंसान को मदद करने की ज़रूरत है, तुम्हारा नमाज पढ़ना ज़रूरी नहीं है अभी। वो क्या पूजा कर रहा है बैठ के? मगर उसके पास जो क्लाइंट है ना, वो क्लाइंट खुश है उससे, वो क्लाइंट उसके डेवलपमेंट से कोई मतलब नहीं रखते, उनको कोई मतलब नहीं, उनको मतलब है सेग्रीगेशन कैसे होगा। आप देखिए यूपी में लव जिहाद कैबिनेट पास कर दिया, ये हिंदुस्तान का सबसे काला दिन है। मैं बोलता हूँ बाबरी मस्जिद छोड़िए, वो ऊपर वाला समझेगा। मैं बोलता हूँ नोटबंदी छोड़िए, आप सब छोड़ दीजिए। हमारा जो हिंदुस्तान का कल्चर है, जिसके वजह से हमने ब्रिटिश के साथ झगड़ा किया था, जिसके वजह से हमने आज़ादी लिया था कि हमें बंटवारा मत करो, हमें खुद में बंटवारा मत करो। आज पाकिस्तान अलग हो गया इसी चक्कर में, वरना आज पाकिस्तान अलग नहीं होता, आज हिंदुस्तान में ही पाकिस्तान होता और इसको हिंदुस्तानी और भारत कहा जाता। मगर कितना स्ट्रांग होता हमारा देश अगर आज बांग्लादेश पाकिस्तान सब एक साथ होता। मगर बोलने का मतलब क्या है कि इनका जो सेग्रीगेशन है ये बहुत खतरनाक है। इनको इसी से मतलब है और किसी से भी मतलब नहीं है। इनको किस हिसाब से बंटवारा करना है हमें नहीं पता। না আমি একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমফান দুর্নীতি আমরা দেখেছি, এটা হয়েছে এবং অনেকেই সেই আমফানের টাকা পায়নি যেটা কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল, মানে সেন্ট্রাল থেকে পাঠানো হয়েছিল। তো এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? এবং ক্যাগ সেই আমফানের দুর্নীতির রিপোর্টটাও এর মধ্যে ইতিমধ্যে চেয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের বাঙ্গালের স্টেট যে পুরো স্টেট বিফোর আমফানে 53,000 crore rupees is due. BJP government is yet to pay. They haven't paid our GST. They haven't paid our money. And this is due before Amphan. ये आम्फान से पहले हमारा बंगाल में 53,000 करोड़ रुपया पैसा बाकी है, वो नहीं देना चाहते हैं। अगर वो 53,000 करोड़ रुपया आता बहुत डेवलपमेंट होता बंगाल में। मगर उनका वही बच्चा वाला हाल है कि क्रिकेट खेलिए, जैसे हम आउट हो जाएंगे बोलेंगे बैट मेरा, मैं घर जा रहा हूँ। क्रिकेट बंडूल, क्रिकेट नहीं होगा। क्यों? क्योंकि मेरा बैट है ना, मैं चला गया। तो इनका बोलने का मतलब यही है कि अगर ये बंगाल में जीतेंगे तो ही डेवलपमेंट करेंगे, वरना ये नहीं करेंगे। मगर ये प्रधानमंत्री तो भारत के हैं और बंगाल कोई बांग्लादेश में नहीं आता, म्यांमार में नहीं आता, बंगाल हिंदुस्तान में ही आता है। रहा बात अम्फान का, उन्होंने अम्फान में
एक बार नहीं 2 टाइम सेंट्रल से जो एक बार पैसा आया, नहीं फिर सेकंड टाइम भी पैसे आए उसका हैं। पैसा का अभी तक रिलीज नहीं हुआ होगा। हाँ, आप ये हो हाँ सकता है, लेकिन वो अभी मतलब जो सैंक्शन हो गया है वो। मैम देखिए दीदी, जो रिलीज नहीं हुआ है, सैंक्शन तो बहुत कुछ किया मोदी गवर्नमेंट ने। 4 एयरपोर्ट खोला, चारों एयरपोर्ट बंद हो गया, बाद में अदानी को दे दिया एयरपोर्ट, नहीं चला पाया। सैंक्शन तो बहुत कुछ होता है हिंदुस्तान में। बुलेट ट्रेन सैंक्शन फिर हुआ, हम लोग क्या ये भी हुआ? देखा अम्फान का जो पैसा था, जो लिस्ट में आए थे वीडियो में, जो लिस्ट दिया था जिनके जिनके घर टूट गए, जो लिस्ट में आए थे उन लोग का पैसा नहीं मिला। 14,000 घर बना है। तृणमूल का जो मतलब मेंबर्स बोलिए, जो दल के लोग बोलिए, उनके पास वो पैसे चले गए। ऐसे भी देखा हम लोग रिपोर्ट में कि उनका मतलब घर है, उनका 2 तला बाड़ी আছে, सब কিছু है। सो ये भी हमने देखा। तो ऐसे कैसे हो না, এটা কনফিউশন কিন্তু মেবি ইউ আর রাইট। আপনাকে আমি বলবো না কি আপনি ভুল বলছেন, আপনি একটা জার্নালিস্ট, আপনার কাছে স্ট্যাটিস্টিক আছে, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কাছে অনেক রেসপন্সিবিলিটি ছিলেন, উনি অনেক সাসপেন্ড করেছেন কাউন্সিলর্সকে, ঠিক আছে। কিন্তু এই 1,000 কোটি টাকা, বিকজ অফ 1,000 কোটি টাকা যে মোদি গভর্নমেন্ট স্যাংশন করেছে, 14,000 বাড়ি নতুন হয়েছে। এটা দেখি, দিস ইজ দ্য প্রবলেম দিদি। এরা বলবে না, আমরা বলছি আমরা এটা করেছি, কিন্তু এটা মিডিয়াতে নয়। মোদি যদি এরকমও করে ওটা মিডিয়া থাকে দিনভর, মোদি কাকে ওয়েভ করছে এটা ঝুট্টো কথা, কেউ আছে না ও ওয়েভ করছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে কাজ করছে ওটা তো মিডিয়াতে নেই। আপনি কি করে জানবেন? আপনার কাছে তো প্রেস লিস্ট আসছে না, কি করে হবে? আর যে দিদি যে প্রেস রিভিউ মিটিং করছে নবন্যাতে, ঠিক আছে, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড টু টেল দিস পিপল ইন দিল্লি, মুম্বাই। এই মিডিয়া, রিপাবলিক বা টাইমস নাও বা যত হয়তো গদি মিডিয়া আছে, এরা তো বলছে না কিন্তু বাইরে গিয়ে কি 14,000 বাড়ি এসে গেছে, হয়ে গেছে, কত টাকা গিয়েছে। এখন স্বাস্থ্য সাথী এসেছে, দেখেছো না কার্ডটা? হ্যাঁ দেখেছেন তো? ওটা বলবেন। সবুজ সাথী, কন্যাশ্রী, কে কথা করবে? প্রত্যেক মেয়েকে 25,000 টাকা পাবে, প্রত্যেক মেয়ে। এই স্বাস্থ্য নেই কিন্তু বিয়ের জন্য কাউন্সিলর কাছে যেতে হবে, কাউন্সিলর দেবে টাকা, আর কাউন্সিলর নিজে পকেট থেকে দিচ্ছে না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে। এটা কিন্তু সেন্ট্রাল পলিসি নেই। সবুজ সাথী, কন্যাশ্রী, এটা কিন্তু সেন্ট্রাল পলিসি নেই, আপনাকে বলছি। আমাকে একটু না দাদা সে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না, অবশ্যই স্বাস্থ্য সাথী বাংলার, হ্যাঁ। কিন্তু প্যারালালি কিন্তু বিজেপির তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে আয়ুষ্মান ভারতের মতন একটা ভালো প্রকল্প কিছু নেই। কোথায় মানুষ পাচ্ছে না, বাংলার মানুষ তার থেকে দিচ্ছে না, তো ওটাও দে, আমরা করব, আমরা দেখব। সেটা তো মানে এখানকার সরকার, মানে তৃণমূল সরকার সেটাকে করতে দিচ্ছে না বাংলায়, এই অভিযোগও উঠছে। না, টাকে কোথায়? টাকাই তো নেই। আমি কি বলছি আপনাকে, অনেক পলিসি, কিন্তু টাকা কোথায়? আপনাকে আমি পুরো লিস্টটা দেব। আমাদের যে বাঙ্গালের কত পলিসি, এটা আমরা লিখেছি, এটা আমরা তৈরি করতে হবে না, কিন্তু আমি পাচ্ছি না এখন, কিন্তু আপনাকে পাঠিয়ে দেব। ওটা যদি আপনি নিজের একটা পোর্টালে দেন। একদম একদম। আচ্ছা দাদা, আমি তাহলে কথা বলতে হ্যাঁ প্লিজ হ্যাঁ আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ পাঠিয়ে দেবো। আমি একটা প্রসঙ্গে যাচ্ছি যে ডিসেম্বরের মধ্যেই তৃণমূল যে পার্টিটা আছে সেটা ভেঙে যাবে, এরকমই দাবি করছে বিজেপির তরফ থেকে। কে বিজেপি থেকে বিজেপি থেকে কে দাবি করছে? সেন্ট্রাল দাবি করছে, স্টেট দাবি করছে, বা স্টেটে কিছু নেতা দাবি করছে? কে দাবি করছে? একটু নাম বলুন আপনি। যদি আমি তো খুলে কথা করছি। অনেকেই দাবি করছেন, সেটা রাজ্য নেতারা, সেন্ট্রাল নেতারা উভয় পক্ষেই দাবি করছেন যে ডিসেম্বরের মধ্যে তৃণমূল সরকার বা তৃণমূল যে দলটা, সেই দলটা ভেঙে যাবে। अमित शाह বলেছে আমি मैं बंगाल को सोने की चिड़िया बनाऊंगा, सोनार बांग्ला बनाऊंगा। तो 2013 से तो आप हिंदुस्तान के प्रधानमंत्री थे मोदी जी, बना देते हर एक स्टेट को सोने की चिड़िया। हर चीज जीत के, ये तो खुद देखুন, এরা মুঘলকে পছন্দ করে না, কিন্তু এদের পলিসি পুরো মুঘল মতন। এই রাজ্যে ক্যাপচার করব, তারপরে দেখব, এই রাজ্যে ক্যাপচার করে তারপরে দেখব, এই রাজ্যে আচ্ছা, এই রাজ্যে আমার কথা শুনছে না, আমি কিছু করব না। পুরো মুঘল, পুরো আকবর বাদশাহ মতন। কিন্তু আকবর বাদশাকে ওরা হেড করে, পুরো মুঘল। আপনি তো যে একটা সিরিয়াল চলছে আতরগুল, এর মতন মোনার্কি, অ্যানার্কি, আর কিন্তু পলিটিক্স নেই, কিন্তু কিংডম চলছে। এই রাজ্য দখল করে পরে আমি কাজ করব। কিন্তু মোদিজি, অমিতজি,
ভুলে গেছেন কি উনি ভারতবর্ষে একটা হোম মিনিস্টার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সোনার চিড়িয়া সোনার বাংলা আপনি কি 2021 পরে করবেন? প্রথম কি আপনি কি মতলব আপনি কি গাঞ্জা ফাঞ্জা নিন? আমি তো বুঝি না। আর যে আপনাকে বলেছে কি ডিসেম্বরে পুরো টিএমসি ভেঙে যাবে, নিশ্চয়ই ড্রাগ এডিক্ট, রিহ্যাব যেতে হবে ওকে। যত রিহ্যাব আছে হাওড়াতে, কোথায় কোথায় রিহ্যাব, ওটা আপনি বলবেন তৌসিফ রহমান পলিটিক্যাল অ্যানালিস্ট বলেছে কি তোমরা রিহ্যাব যাও। একটা রিহ্যাব একটা ড্রাগ এডিক্ট আছে ব্যারিকপুরে থাকে, অর্জুন সিং, আর ওই একটা মাল পাঠিয়েছে লকেট চ্যাটার্জিকেও। দুজনে আয় মনে হচ্ছে ওরা সেন্সে নেই, কিন্তু কিন্তু আমি ভয় পাচ্ছি না, এটা আপনি টেলিকাস্ট করবেন। এরা নিজেই যে ক্ষমতা আছে যে কি করে থিঙ্ক ট্যাঙ্ক করবে, একটা বড় একটা এমপি এরকম যদি কথা করবে, আর আমি কিছু বলতে পারবো না। এটা বাঙ্গালের জন্যে, বাঙ্গালের ভিউয়ার্স জন্যে, আমাদের লোক জন্যে অনেক ব্ল্যাক ডে, একটা কালো দিন যদি এরকম এমপি যদি আমরা পাই। দাদা একদমই সময় কম, আমি একদম শেষ একটা প্রশ্নে চলে যাব। টাকা তোলার নামে, চাকরি দেওয়ার নামে টাকা তোলা হয়েছে এবং মাফিয়া এরকম অনেক কিছুই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, সরাসরি সৌমিত্র খা। কারণ অনেক দিন ধরেই চলছে যে ভাইপো ভাইপো এই কথাটা আসার ফলে তৃণমূলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সভাতে বলেছিলেন যে যদি ক্ষমতা থাকে, যদি হিম্মত থাকে নাম করে বলুন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সৌমিত্র খা একটা মন্তব্য করেছেন যে আমি নাম করেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাফিয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর। তো এই ধরনের মন্তব্য করেছেন, কি বলবেন? যদি অভিষেক ব্যানার্জি যদি মাফিয়া, উনি টাকা তুলেন, তো সৌমিত্র খানও তো সেম গ্রুপ। এখন তো ওয়াশিং মেশিনে এসেছে, অনেক অনেক ফ্রেশ, একটু ওকে ড্রাই হতে দিন। এখন ওয়াশিং মেশিন থেকে বার হয়েছে। সৌমিত্র খান তো আমাদের এমপি ছিলে বাঁকুড়া থেকে, অনুপম হাজরা মতন। তো অনুপম হাজরা, সৌমিত্র খান এখন টাইড নিয়ে, আলা নিয়ে আর উজালা খেয়ে ওয়াশিং মেশিনের ভিতর গেছে। বেশি দিন হয়েছে না, কিন্তু এই গেছে। এখন গিয়ে কি করবে না করবে এটা তো বলতে পারবো না। এখন যদি উনি নিজে লোককে যদি ফ্রড বলছে বা টাকা তুলছে, মাফিয়া বলছে, দেখতে হবে ওর পাস রেকর্ডটা কে। যদি আমি প্রস্টিটিউটসকে অনেক রেসপেক্ট করি, কিন্তু বিকজ দ্যাট ইজ ওয়াই দ্য ল হ্যাজ বিন পাস উমেন অ্যাট ওয়ার্ক। যদি আপনি ওখান থেকে যদি আপনি এভরিডে যাবেন, তাহলে আপনাকে আমি বলবো ম্যান অ্যাট ওয়ার্ক। তো সৌমিত্র খানও সেম। তো যদি আপনি ওদেরকে বলছো ও প্রস্টিটিউট, ব্রথেল গেছো, চাকলা গেছো, তাহলে তুমি কোথায় ছিল? তোমার তো ছবি ওখান থেকেও এসেছে। তাহলে जिसका घर शीशा का होता है उसको पत्थर से नहीं खेलना चाहिए। इसमें और मैं ज़्यादा नहीं बोलूँगा, वो तो हमारी टीम में था। तो अगर वो बोलता ये माफिया था तो वो भी माफिया था, मगर आज वो माफिया बीजेपी के टीम में है, तो बस बात ख़त्म। वो डिसाइड करेगा, पब्लिक डिसाइड करेगा कि एक माफिया दूसरा माफिया से कब मिला है और एक माफिया वहाँ से वहाँ कैसे चला गया। हो गया बात खत्म। দাদা ভোট আসন্ন, কি বলবেন? মানে টিএমসি একটা জায়গায় দেখা যাচ্ছে অন্তত দলের মধ্যে কিছুটা হলেও একটা বিক্ষোভ, অভিমান, একটা দল কিছুটা হলেও ভেঙেছে। আর একদিকে দেখা যাচ্ছে যে মানে অন্যান্য পার্টিও যেমন বামফ্রন্ট এবং কংগ্রেস জোট করেছে ইতিমধ্যে, বিজেপিও একটু পাল্লা ভারী নিয়ে তাদের একটা স্ট্র্যাটেজি সাজিয়ে তারাও এগোচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 21-এর ফলাফল কি আশা করছে? না দেখুন, মানুষরা দেখছে, মানুষরা বিহার ইলেকশনও দেখেছে, মানুষরা এখন হায়দ্রাবাদ ইলেকশন দেখবে, মানুষরা দিল্লি ইলেকশনও দেখেছে। জাস্ট এক্স্যাক্টলি আফটার এমপি ইলেকশন মোদি জিতেছেন আর তারপরে দিল্লি ইলেকশন হয়েছে। মানুষ সবাই দেখছে, মানুষ এমপি ইলেকশনও দেখেছে কি করে কোভিডে এমপি সরকার মধ্যপ্রদেশে একটা সরকারকে পুশ করার জন্যে লকডাউন আমাদের ডিলে হয়েছে, মানুষরা ওটাও দেখেছে। सिर्फ मध्य प्रदेश के सरकार को कैसे गिराना था उसके वजह से डिले हुआ, सब देखा। मगर वोट
पब्लिक को देखना है, पब्लिक के काम को देखना है। अगर ममता बनर्जी ने 2011 से लेकर 2019 तक काम किया है, लोगों के साथ वो हैं, तो उनको वोट अवश्य मिलेगा, निश्चय ওরা ভোট পাবেন। যদি বিজেপি প্রোপাগান্ডা, যদি হিন্দু মুসলিম নিয়ে যদি মানুষরা এটা ভাববে যে আমরা সেগ্রিগেট চাই, আমরা সেগ্রিগেশন চাই, ওরা নিশ্চয়ই ভাজপাকে ভোট দেবে। কিন্তু ডেভেলপমেন্টে তো ভোট দেবে না, ওরা তো জানে ডেভেলপমেন্ট কোথায়। আমাদের ডেভেলপমেন্ট হয় না। ভারতবর্ষে কি ডেভেলপমেন্ট হয়েছে? 47,000 ফার্মার্স ডাইড, ইউপিতে এভরি 6 মিনিট একটা রেপ হয়, এসব তো চলছেই। তাহলে কি করে ভোট দেবে না এটা তো আমি বলতে পারবো না। আমরা এখন তো আপিল করতে পারবো না কি না আপনি দেবেন না। আপনি দেখছেন ভিউয়ার্স আছে, আমাদের ভোটার্স আছে, ওদের কাছে অনেক কিন্তু ক্ষমতা, ওদের কাছে অনেক ব্রেন, ওরা জানে ওরা কি করবে, বলে লাভ নেই। থ্যাংক ইউ তৌসিফ দা, এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার।